আসসালামু আলাইকুম। দর্শক, দেশ ও জনপতি সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শারমিন আক্তার। আমার সাথে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা। রাজধানী ঢাকায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারের পাশ থেকে শুরু হয়ে মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংকের সামনে পর্যন্ত রাস্তাটি সরাসরি মিরপুরের মূল সড়কের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা ছিল, কিন্তু অজানা কারণে গত ১৭ বছরেও সেই সংযোগ স্থাপন সম্ভব হয়নি। এবার মূল সড়কের সাথে সংযোগ দিতে যাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। ইতিমধ্যেই সংযোগ সড়কের কাজ শুরু হয়েছে। আগামী ডিসেম্বরে তা চালু করা হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিনের যানজট নিরসনে সংযোগ সড়কটি নির্মাণ একটি সময়োপযোগী সিদ্ধান্ত। রিপোর্ট সুমন মাহমুদের। রাজধানী আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার থেকে শুরু হয়ে মিরপুর ২ নম্বর গ্রামীণ ব্যাংকের সামনে শেষ হওয়ার কথা ছিল ৬০ ফিট সড়ক। তাহলে এই সড়কটি সরাসরি মিরপুরের মূল সড়কের সঙ্গে যুক্ত হতো, কিন্তু অজানা কারণে গত ১৭ বছরেও সে সরাসরি সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। প্রতিদিন শিশু হাসপাতাল, মিরপুর থানা ও পোস্ট অফিস এলাকার সরু গলির কারণে শত শত যানবাহন মূল সড়কে উঠতে গিয়ে তৈরি হয় তীব্র যানজট নিরসনে এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সরাসরি সংযোগ দিতে যাচ্ছে মূল সড়কের সাথে। এর ফলে যানজট অনেকাংশেই কমে আসবে। রাস্তাটা যদি ক্লিয়ার হয় তাহলে শতভাগ সুন্দর যানজট আছে, তার বিন্দু পরিমাণ আমার মনে হয় থাকবে না। আগে যে ঘুরে যেতে হয়, ২ নম্বর থেকে ঘুরে যেতে হয়, এখান থেকে যেতে পারে না অনেক সময়। এখানে হলে অনেক ভালো হবে। এই রাস্তাটা যদি হয় তো ভালো হবে ইনশাল্লাহ। এখন যানজটের লাগে আমরাও চলাফেরা করা খুব অসুবিধা হইতেছে। রাস্তা হলে আমাদের জন্য খুব সুবিধা হবে। ৬০ ফিট সড়কের পাশেই মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের দুটি শাখার থাকার কারণে সকাল থেকে যানজট ভয়াবহ আকার ধারণ করত। নতুন রাস্তা হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে। জ্যাম লাগলে অনেকক্ষণ বসে থাকা লাগে। এই রাস্তাটা হলে ৬০ ফিটের যে রাস্তাটা আছে, এখানে মণিপুর স্কুল আছে, এটা তো মেইন রোড, এখান গিয়ে রাস্তাটা হলে অনেক ভালো হবে। দীর্ঘদিন আমরা জামে অনেক বুক করছি, আমরা রাস্তা হাঁটাও জায়গা থাকে না। যখন মাথায় বেরোইতে আসে, এখন আমাদের জনগণের জন্য খুবই ভালো হবে। আমরা এতদিন আশা ছিলাম যে বেরোবে, এখন বেরোইতে আসে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত যানবাহনের চাপ কমানো, সেই উদ্দেশ্যটা কিন্তু তখন অর্জন করা যাবে। ফলে যানজট অনেকটাই ৬০ ফিটের যে আমি চিকেনিংয়ের কথা বলছি সেখানেও কিন্তু কমে যাবে। আগে ৬০ ফিট সড়কটি মিরপুর ১০ নম্বর থেকে ২ নম্বর গামী প্রধান সড়কের সঙ্গে যুক্ত হওয়ার আগেই শেষ হয়ে যেত। এখন বাম পাশে নির্মিত হচ্ছে সংযোগ সড়ক, যা মিরপুর ২ নম্বরের পোস্ট অফিসের পাশ দিয়ে সরাসরি প্রধান সড়কে যুক্ত হবে। ৬০ ফিট সড়কটি নির্মাণ করে বিগত সরকার, কিন্তু অদৃশ্য কারণে এটি মিরপুর সড়কের সাথে সরাসরি সংযুক্ত করতে পারেনি। তবে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে এই সড়কটি মিরপুর সড়কের সাথে সরাসরি সংযোগ স্থাপন করবে। আর যদি সংযোগ স্থাপন কাজ পুরোপুরি শেষ হয়, তাহলে যানজট নিরসনে এই সড়কটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে মত সংশ্লিষ্টদের। সুমন মাহমুদ, বিটিভি নিউজ, ঢাকা। টানা ৯ মাস নিষেধাজ্ঞা থাকার পর আজ থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন ভ্রমণ শুরু হয়েছে। যদিও নভেম্বরে পর্যটকরা রাত্রি যাপন করতে পারবে না, অর্থাৎ দিনে গিয়ে দিনে ফিরতে হবে। এক্ষেত্রে পর্যটকদের ১২টি সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনে পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হবে। রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি করা যাবে না। রিপোর্ট খালিদ হাসানের। বঙ্গোপসাগরের বুকে ৮ বর্গ কিলোমিটার আয়তনের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিন। ১৩ কিলোমিটারের নাফ নদী ও ২১ কিলোমিটারের বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যেতে হয় ভ্রমণ পিপাসুদের।
তবে জীববৈচিত্র্য রক্ষা সহ বিভিন্ন কারণে দীর্ঘ সময় বন্ধ থাকে সেন্ট মার্টিনে পর্যটক ভ্রমণ। সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অভিযোজন প্রকল্প নামে ৩ বছর মেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় পর্যটক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা, কাসিমের ডিম পাড়ার পরিবেশ সৃষ্টি, কেয়াবন সিজন সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। দীর্ঘ নিষেধাজ্ঞার পর শনিবার থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সেন্ট মার্টিন যাত্রা। তবে নভেম্বর মাসে জুড়ে পর্যটকরা সেন্ট মার্টিনে রাত্রি যাপন করতে পারবেন না, অর্থাৎ দিনে গিয়ে দিনেই ফিরে আসতে হবে। যদিও আগামী ডিসেম্বর ও জানুয়ারি মাসে 2 রাত রাত্রি যাপনের সুযোগ থাকবে পর্যটকদের। ইতিমধ্যে এমভি কর্ণফুলী ও এমভি 12 আউলিয়া নামে 2টি জাহাজকে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। 2 জাহাজে দৈনিক যেতে পারবেন 2000 পর্যটক। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সেন্ট মার্টিন ভ্রমণে পর্যটক ও ট্যুর অপারেটর সংশ্লিষ্টদের সরকারের 12 নির্দেশনা মেনে চলতে হবে। বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকতে হবে। এছাড়া সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে রাতের বেলা সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি বা বারবিকিউ পার্টি, কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়, শামুক, ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল, সি বাইক সহ যে কোনো মোটর চালিত যানবাহন চলাচল বন্ধ। নিষিদ্ধ পলিথিন বহন ও একবার ব্যবহার্য প্লাস্টিক ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে। খালিদা হোসেন, বিটিভি নিউজ। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে আজ থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাটকা ইলিশ আহরণের নিষেধাজ্ঞা। আগামী বছর 30 জুন পর্যন্ত এই 8 মাস মেয়াদী নিষেধাজ্ঞা চলবে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে এই নিষেধাজ্ঞার আওতায় 25 সেন্টিমিটারের ছোট ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। গত 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুমে প্রজননক্ষম ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণ অভিযান 2025 বাস্তবায়ন করা হয়। ওই সময় ডিমওয়ালা ইলিশ থেকে নিঃসৃত ডিমের পরিপুষ্টনের মাধ্যমে উৎপাদিত পোনা বর্তমানে উপকূলীয় নদ নদী ও মোহনাসমূহে বিচরণ করছে। এসব পোনা নিরাপদে বেড়ে উঠলেই ভবিষ্যতে দেশের ইলিশ উৎপাদন আরও বাড়বে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ অধ্যাদেশ 2025 এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ বিধিমালা 1985 অনুযায়ী এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে অনধিক 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড কিংবা দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। মৎস্য অধিদপ্তর সারা দেশে জেলা ও উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ, র্যাব ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহযোগিতায় কঠোর এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করবে। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় আয়োজন নতুন করে প্রজন্মের পর প্রজন্ম ধরে এই প্রতিযোগিতা শুধু শিল্পে খুঁজে বের করেনি, গড়ে তুলেছে দেশের সাংস্কৃতিক ভবিষ্যৎ। 2025 সালে নতুন কুড়ির বহুল প্রতীক্ষিত ফাইনাল শুরু হয়েছে আজ সকাল থেকে। বাংলাদেশ টেলিভিশনে চলছে চূড়ান্ত ফাইনাল প্রতিযোগিতা। বিস্তারিত জানাচ্ছেন স্বপ্না স্মৃতি। দেশজুড়ে অডিশনের মধ্য দিয়ে শুরু হয়েছিল এ বছরের নতুন কুড়ির পথ চলা। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাচ সহ 12টি বিষয়ে দেখিয়েছেন নিজেদের মেধা আর মনন। আমার কাছে এই জার্নিটা খুব ভালো ছিল এবং এই জার্নির মধ্যে আমি অনেক এনজয় করেছি এবং এই জার্নির মধ্যে আমার অনেক বাধা বিঘ্ন পার করিয়ে এই ফাইনাল রাউন্ডে আসতে হয়েছে। তার জন্য আমি খুবই আশাবাদী যে আমি এখানে কিছু একটা অর্জন করব। আমার এই জার্নিটা খুব ভালো ছিল, আমার খুব ভালো লাগছে এখানে আসতে পেরে। গর্ববোধ করি আমার সন্তানকে নিয়ে যে সে তার ট্যালেন্ট পরিশ্রম দিয়ে সে সার্থক করতে পেরেছে। আসলে এত কঠিন প্রত্যেকটা স্টেপ ছিল, সেই স্টেপগুলো
পার হয়ে আসাটা খুব একটা সহজ ছিল না। শুধু মেয়েটাকে কি করে সে সুন্দর একটা পারফর্ম করতে পারবে, সে সুন্দর প্রেজেন্টেশন দিতে পারবে, এটার জন্য আমরা কোনো ত্রুটি রাখিনি। এখন সৃষ্টিকর্তা জানি না ওর ভাগ্যে কি লিখেছে, ও যদি ওর সেরাটা দিতে পারে আশা রাখি সে সেরাই হবে। ফাইনাল পর্বের প্রথম দিনে লোকসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান ও আবৃত্তি হয়েছে। তো জার্নিটা যেমন এনজয়ের একটা বিষয় ছিল, তেমন আবার একটু কষ্টও হয়েছে। গ্রুমিং পর্ব ও সেরা 10-এ উত্তীর্ণ হয়ে এবার শিশু কিশোররা এসেছে চূড়ান্ত ফাইনাল লড়াইয়ে। এমন প্রস্তুতিতে শিশুদের পাশে ছিলেন দেশের খ্যাতনামা শিল্পী, অভিনেতা ও বিচারকরা। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ, এইভাবে এই ট্যালেন্ট বাচ্চাদেরকে তুলে আনছে। এটা আমরা আরো আগে থেকেই আশা করেছিলাম যে এরকম পাবো। যাই হোক, এখন এটা করতেছে, খুব ভালো। সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগলো। এই সমস্ত বাচ্চারা যারা গান করছে আজকে নতুন কুড়িতে, তারা একসময় বাংলাদেশের সংস্কৃতি অঙ্গনকে উজ্জ্বল করে রাখবে, এটা আমার ধারণা। এবং এর জন্য আমি মনে করি যে বাংলাদেশ টেলিভিশনকে আবারও আমাকে ধন্যবাদ দিতে হবে এবং এই নতুন করে যেন প্রতি বছরই ওনারা করতে পারেন এবং এর মাধ্যমে বাচ্চাদের, শিশু শিল্পীদের আমরা তাদের প্রতিভার মাধ্যমে খুঁজে পাব। বাচ্চাদের যে খুশি আমরা দেখেছি, চোখে মুখে যে আনন্দ, আমরা চাই যে বাচ্চারা এভাবে এগিয়ে আসুক। আমি আশ্চর্য হয়ে যাই, আমরা কি গান করি, ওরা আমাদের চেয়ে মানে অনেক অনেক বেশি ভালো গান করছে এবং ওরা আগামীতে এদেশের সঙ্গীতটাকে দৃঢ় করবে। বাংলাদেশ টেলিভিশন একটি সিস্টেমের মাধ্যমে বিভিন্ন পর্যায়ের আধুনিক নজরুল, রবীন্দ্র বা হামনাদ অথবা আবৃত্তি, বিভিন্ন রকমের অভিনয়, বিভিন্ন সাবজেক্ট নিয়ে বাংলাদেশ টেলিভিশন কাজ করেছে। কাজেই এটা যদি অব্যাহত থাকে তাহলে যারা অংশগ্রহণকারী তারাও শিখতে চেষ্টা করবে এবং তারা ভবিষ্যতে সুন্দর সুন্দর সমস্ত ক্ষেত্রে তারা সুনাগরিক, সুশিল্পী হয়ে তৈরি হবে। যদি এইভাবে নতুন কুড়ি আবার চলতে থাকে প্রতি বছর, তাহলে আমরা হয়তো অনেক চ্যানেলের থেকেই আমরা বাংলাদেশ টেলিভিশন এগিয়ে যাব ইনশাল্লাহ। এবং বাচ্চাদের থেকেই কিন্তু অনেক, এই দেশে যখন নতুন কুড়ি হয়েছে 20 বছর আগে, এই দেশের অনেক এস্টাবলিশড আর্টিস্ট কিন্তু এই নতুন কুড়ি থেকে এসছে বাংলাদেশে। অনেক এস্টাবলিশড, অনেক স্টার, সুপারস্টার এই দেশের এই নতুন কুড়ি থেকে এসছে, এটা চিন্তাই করা যায় না। আর এখন আমাদের যে বাচ্চাদের যে প্রোগ্রামটা শুরু হয়েছে নতুন কুড়ি, এখান থেকে অনেক আর্টিস্ট বের হয়ে আসবে। আজ থেকে শুরু হওয়া এই ফাইনাল পর্বে 12টি বিষয়ে সেরা 5 জন করে প্রতিযোগী অংশ নিচ্ছে চূড়ান্ত লড়াইয়ে। 4 দিন ব্যাপী চলবে প্রতিযোগিতা, নতুন উত্তেজনা, নতুন মেধা, নতুন স্বপ্নের গল্প নিয়ে। শিশু কিশোরদের প্রতিভার আবিষ্কার ও বিকাশের সুযোগ তৈরি করতে এই আয়োজন, কারণ এই মঞ্চে গড়ে উঠবে আগামী দিনের শিল্পীরা, যাদের হাত ধরে এগিয়ে যাবে বাংলাদেশের সাংস্কৃতিক অগ্রযাত্রা। শবনা স্মৃতি, বিটিভি নিউজ, ঢাকা। এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূল চালিকা শক্তিতে পরিণত করার লক্ষ্যে সম্প্রতি পরপর 4টি বৈঠক করেছে বিনিয়োগ সমন্বয় কমিটি। এসব বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান সহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিগণ। সভাগুলোতে এসএমই খাতকে জাতীয় অর্থনীতির মূলধারায় অন্তর্ভুক্ত করতে নীতি নির্ধারণ প্রক্রিয়ায় উদ্যোক্তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিতের উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে এখনো দেশবিরোধী ষড়যন্ত্র করছে। হাসিনাকে ফিরে দিতে ভারতের প্রতি আহ্বান জানান তিনি। সবসময় বাংলাদেশের বিরোধিতা না করতে এবং এদেশের মানুষের ভাষা বুঝতেও ভারতের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আজ জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধ প্রজন্ম দল আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে একথা বলেন তিনি। মুক্তিযোদ্ধা দল সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম ও মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য রাখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানের পর বিএনপি প্রথম নির্বাচনের দাবি জানিয়েছিল। বিএনপি সবসময় নির্বাচনমুখী দল। তিনি বলেন, জনগণ এদেশে একটি নির্বাচিত সরকার দেখতে চায়। অপতথ্য ও মিথ্যা তথ্য মোকাবেলায় গণমাধ্যম কর্মীদেরকে অনুসন্ধানী সাংবাদিকতায় দক্ষতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। তিনি আজ সকালে রাজধানীর জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট কর্তৃক বাস্তবায়নাধীন সাপোর্ট দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য ব্রডকাস্টিং এনভায়রনমেন্ট ফর NIMC শীর্ষক প্রকল্পের আওতায় 5 দিনব্যাপী জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মোহাম্মদ মাহবুবুল হক। এ সময় সাপোর্ট দ্য ইমপ্রুভমেন্ট অব দ্য ব্রডকাস্টিং এনভায়রনমেন্ট ফর NIMC শীর্ষক প্রকল্পের পরিচালক মোহাম্মদ আবু সাদেক উপস্থিত ছিলেন। গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে তথ্য ও সম্প্রচার সচিব এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে শিক্ষার্থীদের গোপন তথ্য উদ্ঘাটন, দলিল বিশ্লেষণ, উৎস খোঁজা ও জোরালো রিপোর্ট লেখার দক্ষতা অর্জনের উপর তাগিদ দেন। আমরা এখন অপতথ্য, গুজব এবং বিভিন্ন মিথ্যা তথ্যের আবর্তে প্রতিদিন আবর্তিত হচ্ছে। প্রতিদিন বিভিন্ন কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হচ্ছে। প্রতিদিন আমাদেরকে বলতে হচ্ছে এটা মিথ্যা, এটা গুজব। প্রতিদিন দেখা যায় যে আমাদের পাশের দেশ থেকে উস্কানি আসছে। প্রতিদিন আপনাদেরকে কষ্ট করতে হচ্ছে এবং প্রতিদিন আপনাদের সজাগ হতে হচ্ছে। আপনাদের ঘুমিয়ে থাকলে চলবে না, কিন্তু এখন আপনাদের রিজেনারেশন প্রয়োজন, আপনাদের রেনেসা প্রয়োজন, আপনাদের শক্তি আরো 3 গুণ করা প্রয়োজন। আজকে যারা এখানে বসেছেন তারা কিন্তু আজকে যে প্রশিক্ষণটা গ্রহণ করবেন অনুসন্ধানী সাংবাদিকতা, সেই সাংবাদিকতার কিন্তু অসম্ভব প্রয়োজনীয়তা রয়েছে এই মুহূর্তে আমাদের। এবং অনুসন্ধানে সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে সত্যের গভীরে গিয়ে সত্যকে যাচাই বাছাই করে একেবারে নির্ভুল তথ্য বের করে আনা। এবং আমার মনে হয় যে মডিউল তৈরি করেছে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, আপনারা কিন্তু উপকৃত হবেন। স্ট্রোকে আক্রান্তদের জন্য প্রতিটি মিনিট গুরুত্বপূর্ণ। সময় মতো আধুনিক চিকিৎসা পেলে স্ট্রোকের মৃত্যু বা পঙ্গুত্ব দ্রুত রোধ করা সম্ভব। স্ট্রোক চিকিৎসায় এখন যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তি, মেকানিক্যাল থ্রম্বেক্টমি ও থ্রম্বোলাইটিক থেরাপি। 24 ঘন্টার মধ্যে রোগী এলে মেকানিক্যাল থ্রম্বেক্টমি প্রযুক্তির ব্যবহারে মস্তিষ্কের বন্ধ রক্তনালী খুলে দেওয়া সম্ভব হয়। বাংলাদেশের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস সহ দেশের প্রথম সারির হাসপাতালগুলোতে এখন স্ট্রোকের চিকিৎসায় ব্যবহৃত হচ্ছে আধুনিক প্রযুক্তি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্ট্রোক প্রতিরোধযোগ্য, চিকিৎসাযোগ্য, তবে এজন্য প্রয়োজন দ্রুত পদক্ষেপ এবং জনসচেতনতা। রিপোর্ট দিনার সুলতানার। স্ট্রোক রোগীদের চিকিৎসার এই ইউনিটটি দেখলে অনেকেই হয়তো ভাববেন এটি বিদেশের কোনো আধুনিক হাসপাতাল। কোনো ভিড় নেই অগোছালো পরিবেশ, পরিচ্ছন্ন নিরিবিলি পরিবেশে চলছে জরুরি চিকিৎসা সেবা। এটা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস হাসপাতাল, যেখানে নিউরোলজিস্ট, নিউরোরেডিওলজিস্ট, নিউরোসার্জন আর ফিজিওথেরাপিস্ট সবাই কাজ করছেন স্ট্রোক রোগীদের জীবন বাঁচাতে। আমরা যদি মনে করি যে স্ট্রোক ব্রেনের রক্তনালী ব্লক হয়েছে, এই ধরনের রোগীরা যদি আমাদের কাছে ঘটনা ঘটার 4 ঘন্টার মধ্যে আসে, সেই ব্লক ছোটানোর জন্য একটা অত্যাধুনিক ইনজেকশন, এটা LT-প্লেজ নামে সারা পৃথিবীতে প্রসিদ্ধ, সেটা আমাদের দেশে আছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে গত প্রায় 4 বছরে আমরা 550 রোগীর উপরে এই ওষুধটা প্রয়োগ করেছি। চিকিৎসা পাওয়ার পরে প্রায় 90% রোগী 100%
তার আগের কাজে সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরতে পেরেছে। বিশ্বজুড়ে মৃত্যুর প্রধান কারণগুলোর অন্যতম স্ট্রোক। মস্তিষ্কে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে অথবা নালি ফেটে গেলে ঘটে এই বিপর্যয়। 80% ক্ষেত্রে স্ট্রোক হয় রক্তনালী বন্ধ হয়ে। আগে খুব দ্রুত সময়ে হাসপাতালে না গেলে স্ট্রোকের চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়ত। এখন আধুনিক চিকিৎসা প্রযুক্তি মেকানিক্যাল থ্রম্বেক্টমি দেখাচ্ছে আশার আলো। 24 ঘন্টার মধ্যে রোগী হাসপাতালে এলে বিশেষ যন্ত্রের সাহায্যে মস্তিষ্কের নালীর ভেতর থেকে জমাট রক্ত সরিয়ে ফিরিয়ে আনা হয় স্বাভাবিক রক্ত প্রবাহ। এতে কমে আসে মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি। বিশ্বের উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও শুরু হয়েছে এই সর্বাধুনিক সেবা। বেলুনের মতো অংশটা ফেটে যে তার ব্রেনে রক্তক্ষরণ হয়, তাকে প্রথমে আমরা প্রাথমিক চিকিৎসাটা দিই এবং তারপরে স্পেসিফিক চিকিৎসা এবং আধুনিক চিকিৎসা, যেটা আপনার আমেরিকাতে গেলেও একই চিকিৎসা পাবে, ইন্ডিয়াতে গেলেও একই চিকিৎসা পাবে, সিঙ্গাপুরে গেলেও একই চিকিৎসা পাবে। কুচকির এখানে ফুটা করি, ফুটা করে এটা আমরা আস্তে 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 হার্টের ভিতর দিয়ে গলা দিয়ে ব্রেনে চলে যাই। ব্রেনে যে এই পাইপগুলো নিয়ে যে ক্যাথেটার ব্যবহার করে আমরা এই জায়গায় যে কয়েলটা করে দিয়ে আসি। হার্টে যেমন চর্বি জমে, এই অংশগুলোতে এরকম চর্বি জমে এবং চর্বি জমার ফলে এখান থেকে রক্তের দলা ছুটে ব্রেনে চলে যায়। তখন এই মানুষটার বারবার স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু সেইটাও প্রিভেন্ট করি। হার্টে যেমন রিং বসানো হয়, আমরা কিন্তু এখন যে পার্টটাই আমাদের জন্য অ্যাক্সেসিবল সেই পার্টে কিন্তু আমরা রিং বসায় দিই। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন স্ট্রোকের ক্ষেত্রে প্রতিটি মিনিটই মূল্যবান। যত দ্রুত বন্ধ রক্তনালী খুলে দেওয়া যায় তত বেশি কোষ বাঁচানো সম্ভব। গবেষণায় দেখা গেছে নতুন এই চিকিৎসায় সফল রোগীদের অর্ধেকেরও বেশি পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। মৃত্যুহার কমে প্রায় 90% পর্যন্ত। স্ট্রোক রোগী চিকিৎসা মুহূর্তে কোথায়, এভরি মিনিটস কাউন্ট, কারণ প্রতি মুহূর্তে রক্তনালী বন্ধ হয়ে যাওয়ার কারণে ব্রেনের কোষগুলো মারা যাচ্ছে। যত তাড়াতাড়ি চিকিৎসা সম্ভব তত তাড়াতাড়ি এই প্রসেসটাকে বন্ধ করা সম্ভব। এবং এই কারণে মেকানিক স্ট্রোক আসলে ধমনী যাদের বন্ধ হয়ে গেছে তাদের ক্ষেত্রে যে মেকানিক্যাল থ্রম্বেক্টমি এবং থ্রম্বোলাইসিস সেটা নিউরোসায়েন্স হসপিটালে চলমান। প্রতিটা রোগী স্ট্রোক পরবর্তী সময়ে এনজিওগ্রাম করে তাদের রক্তনালী কোনটা বন্ধ হয়ে গিয়েছে, কোন রোগীগুলো আবার রক্ত চলাচল শুরু করে দেওয়া সম্ভব। কিছু রোগীর ক্ষেত্রে সম্ভব না, সেক্ষেত্রে স্ট্রোক পরবর্তী সময়ে ফিজিওথেরাপি, ফিজিক্যাল এক্সারসাইজ এগুলোর মাধ্যমে উন্নতি হয়। বাকি আরো অল্প সংখ্যক রোগী পাওয়া যায় স্ট্রোকের, যাদের বাইপাস অপারেশন করলে স্বাভাবিক জীবনের কাছাকাছি নিয়ে যাওয়া সম্ভব। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেসের পার্শ্বসজ্জা এখন উন্নীত হচ্ছে 1000-এ। আরো উন্নত স্ট্রোক কেয়ার ইউনিট ও আধুনিক যন্ত্রপাতি সহ উদ্বোধনের অপেক্ষায় নতুন ভবন। এই হাসপাতালের পাশে আরেকটি এক্সপানশন ভবন অলরেডি এটি নির্মিত হয়েছে এবং এখানে যত প্রকার অপারেশন থিয়েটার এবং অন্যান্য যন্ত্রপাতি, সিটি স্ক্যান, এমআরআই সহ এগুলো অলরেডি এখানে সংযোজন করা হয়েছে। আশা করা যায় 1 থেকে 1.5 মাসের মধ্যেই এটি উদ্বোধন হবে। সেখানে অত্যাধুনিক কিছু যন্ত্রপাতি আছে এবং কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলো আমরা বিশ্বমানের মনে করি। যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা এখন বর্তমানে প্রচলিত আছে, নতুন হাসপাতালটি সহ আমাদের এই প্রতিষ্ঠানে সেই ধরনের কার্যক্রম আমরা গ্রহণ করেছি। দেশে প্রতি 1000-এ গড়ে 13.6 জন স্ট্রোকে আক্রান্ত হন, যাদের 1/4 বয়সী 50 বছরের নিচে। স্ট্রোক বিশেষজ্ঞরা বলছেন মানুষের জীবন বাঁচাতে সরকারি ভর্তুকি, প্রশিক্ষিত চিকিৎসক তৈরি ও বিভাগীয় পর্যায়ে ক্যাথল্যাব স্থাপনের মাধ্যমে মেকানিক্যাল থ্রম্বেক্টমির মতো আধুনিক চিকিৎসা সেবা সারা দেশে ছড়িয়ে দিতে হবে। দিনার সুলতানা, বিটিভি নিউজ। মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, বয়স হলে চাকরি থেকে অবসর নিলেই সব শেষ নয়। প্রবীণরা যাতে তাদের দক্ষতা, অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে আগামীতে নতুন রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারে, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ রাজধানীর খিলগাঁওয়ে পল্লিমা সংসদে নবীন প্রবীণ আন্তঃপ্রজন্ম স্বনির্ভর ক্লাবের উদ্যোগে আয়োজিত মিলন মেলায় তিনি একথা বলেন। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার রিক এর প্রতিনিধি তোফাজ্জল হোসেন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আহ্বায়ক মোহাম্মদ হাফিজুর রহমান ময়না, বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম নাসফ এর সাধারণ সম্পাদক তৈয়ব আলী ও সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইদুর রহমান খান।
উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেন, জীবনের প্রতিটি ধাপ গুরুত্বপূর্ণ। জীবনের প্রতিটি ধাপেই সমাজের জন্য কাজ করার সুযোগ রয়েছে। তাই প্রবীণদের নিয়ে কাজ করতে বিভিন্ন নবীন সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে খাদ্য নিরাপত্তার উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি শীর্ষক প্রকল্পের সমাপনী কর্মশালা রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ডক্টর নাজনীন কাউসার চৌধুরী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম। বক্তারা জলবায়ু পরিবর্তনে ঝুঁকিপূর্ণ অঞ্চলে খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এই উদ্যোগ পাহাড়ি ও উপকূলীয় অঞ্চলের প্রান্তিক কৃষকদের জীবিকায় ইতিবাচক পরিবর্তন আনবে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় তাদের সক্ষমতা বৃদ্ধি করবে। জাতীয় নদী কনভেনশন 2025 নদী রক্ষায় চাই রাজনৈতিক অঙ্গীকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো জাতীয় নদী কনভেনশন 2025। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত এই কনভেনশনে নদী রক্ষায় 17 দফা দাবি তুলে ধরা হয়। আয়োজকরা বলেন, নদী বাঁচাতে শুধু প্রশাসনিক নয়, প্রয়োজন সব রাজনৈতিক দলের সম্মিলিত অঙ্গীকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার সাদাত সহ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, নদী ও পানি গবেষক এবং সারা দেশের জেলা উপজেলা পর্যায়ে কর্মীবৃন্দ। অংশগ্রহণকারীরা প্রত্যাশা ব্যক্ত করেন, আগামীর বাংলাদেশের নদী দখল ও দূষণ রোধে রাজনৈতিক ঐক্য এবং জাতীয় সমঝোতাই হতে পারে নদী রক্ষার সবচেয়ে বড় শক্তি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশি চারুশিল্পী সংসদ। পরে সংগঠনের পক্ষ থেকে সমাধি প্রাঙ্গণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় সংগঠনের সভাপতি সৈয়দ মোহাম্মদ আলী পাপ্পু ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দর্শক, এবারে যাচ্ছি আবহাওয়ার খবরে। দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে লঘুচাপে পরিণত হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। আগামী 48 ঘন্টার মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সকাল 9টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। দেখতে চোখ রাখুন বিটিভি নিউজে প্রতি সোমবার সন্ধ্যা 7:05। দেখলেন, জীবনের একটু বিশৃঙ্খলা কত বড় সমস্যার জন্ম দিল। মাদক পুনর্বাসন কেন্দ্র থেকে ফেরার পর তুমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছো, ভালো কথা, কিন্তু এইটা কি হলো? ডাক্তার সাহেব, সঙ্গদোষের কারণে ছেলেটা নেশায় পড়ছিল। ও তো অন্য কোনো দোষ নাই, তাও এই দশা। তারপরে ও একলা না, আমরা সবাই। ছেলে যখন নেশা করছে তখনই তার এই ইচ্ছে হয়। একই সিরিঞ্জ সুই মেলা মানুষ ব্যবহার করছে না, তারপর বাড়িতে ফিরা বৌমার সঙ্গে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক স্থাপন করছে, যার ফলে বৌমা আক্রান্ত হয়েছে। আর আপনার অপারেশনের সময় রক্ত দিচ্ছে না, যার কারণে আপনারও HIV/AIDS পজিটিভ রেজাল্ট আসছে। বৌমা তো পোয়াতি, তার পেটের বাচ্চাটা HIV/AIDS আক্রান্ত মায়ের সন্তানেরও AIDS হয়। মানুষ বিবাহ করে ঘর সংসার করে কেন? এইডস বাঁধানোর জন্য? আমার বাচ্চাটা আমার মাফ করে দাও রাহেলা। বাপ ছেলে, ছেলে বরিস, কি জঘন্য একটা রোগ। এই বাড়িতে একসাথে থাকার আর উপায় নেই। একসাথে থাকা, খাওয়া, মেলামেশা করলে আমরা তো ছাড়া পাবো না। আমি তো আমার নিজের কথা ভাবি না। আপনার ধারণা ভুল।
এই রোগীর সঙ্গে মেলামেশা করলেই, এক বাড়িতে থাকলেই আর একসঙ্গে খাওয়া দাওয়া করলেই এইডস হয় না। মনে রাখবেন, এইডস কোনো ছোঁয়াচে রোগ নয়। এইডস আক্রান্ত রোগীর সংস্পর্শে আসলে বা এইডস আক্রান্ত ব্যক্তির সঙ্গে একই বাতাসে নিঃশ্বাস গ্রহণ করলে কিংবা জড়িয়ে ধরলে, চুমু খেলে কিংবা একই পাত্রে খাওয়া দাওয়া করলে, পানি খেলে বা আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় পরলে কিংবা একই টয়লেট শেয়ার করলেও এইডস হয় না। তাহলে কেমন এইডস হয়? এটা তো এখন সবাই জানে। সুরক্ষাবিহীন শারীরিক সম্পর্ক আর এইডস আক্রান্ত ব্যক্তির কাছ থেকে রক্ত